আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। ভাইবা নিয়ে যারা উদ্বেগের সাথে সময় কাটাচ্ছেন তাদের জন্য আজকের গ্রুপ 02A-তে ভাইবা দিয়েছেন এমন এক ভাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য আমাকে পাঠিয়েছেন। চলুন আগে প্রথমে আমরা সেই ভাইয়ের ভাইবাটা দেখব, এরপর আমরা আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। নিয়মিত যেরকম আমরা ভিডিও করে থাকি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, আশা করছি উপকার হবে ইনশাল্লাহ। চলুন ক্লাসটি শুরু করা যাক। ভাই প্রথমে দরজাটা খুলে অনুমতি নেওয়ার চেষ্টা করলেন, মে আই কাম ইন স্যার। তারপর ভিতর থেকে বলা হলো ইয়েস কাম ইন। এরপর তিনি ভিতরে প্রবেশ করলেন এবং সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তাকে স্যার বসতে বললেন। এরপর ক্যান্ডিডেট থ্যাংক ইউ বলে বসে পড়লেন। এই হচ্ছে ফর্মাল কনভারসেশন। আপনি ভাইবা কীভাবে দিবেন, কীভাবে নিজেকে প্রেজেন্ট করবেন এই বিষয় নিয়ে কিন্তু আমাদের একটি ভিডিও করা আছে, আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন। যদিও ভিডিও কোয়ালিটিটা একটু সমস্যা হয়েছে, তারপর আপনি আশা করি ভালো লাগবে, দেখতে পারেন। আজকের ভাইবাতে তাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল হাউ আর ইউ, তিনি বললেন আই এম ফাইন। ওকে, এরপর তার প্রথম কোশ্চেন ছিল, প্রশ্ন করা হলো হোয়াট ইজ ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। তিনি বললেন the main difference between finite and non-finite verb is that finite verbs show tense, person and number while non-finite verbs do not। অর্থাৎ ফাইনাইট ভার্বের সাহায্যে দেখেন আমরা কিন্তু এটা বলতে পারি যে ফাইনাইট ভার্বের সাহায্যে টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী উইল বি চেঞ্জড দ্য ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আর অন্যদিকে নন ফাইনাইট ভার্ব কিন্তু নাম্বার, পার্সন বা জেন্ডার এই টেন্সের কারণে ভার্বের কোনো পরিবর্তন হয় না। এরপর যদি আমরা দেখতে যাই, তাকে বলা হলো ক্যান ইউ গিভ এনি এক্সাম্পল ফ্রম জিরান অ্যান্ড পার্টিসিপল, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব থেকে তাকে এক্সাম্পল দিতে বলা হয়েছিল নন ফাইনাইট ভার্বের জিরান এবং পার্টিসিপল থেকে। তিনি বলেন ইয়েস স্যার, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, আই স আ ফ্লাইং বার্ড। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, হেয়ার সুইমিং ইজ এ জিরান, আই স আ ফ্লাইং বার্ড, হেয়ার ফ্লাইং ইজ এ পার্টিসিপল। দেখেন পার্টিসিপল কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, জিরান কিন্তু সাধারণত নাউন হিসেবে ব্যবহার হয়। এখানে সুইমিং এখানে নাউন হিসেবে আছে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় আছে। আর এ ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইংটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে, বার্ডের অ্যাডজেক্টিভ হিসেবে ফ্লাইং আছে। ওকে, এরপর তাকে বলেন ওকে গুড ইউ মে কাম। ক্যান্ডিডেট বললেন থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। তাহলে এই ছিল হচ্ছে তার ভাইবা। দেখেন ভাইবাটা কিন্তু আজকের অনেকটা সহজ ছিল এবং তাকে খুব বেশি কোশ্চেন করা হয়নি। আমরা যদি তার কোশ্চেনগুলো ধরতে যাই তাহলে 3টা কোশ্চেন করা হয়েছে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে গিভ এনি এক্সাম্পল ফ্রম জিরান পার্টিসিপল। দুঃখিত, 2টা প্রশ্ন করা হয়েছে তাকে। এই 2টা প্রশ্ন করেই কিন্তু তাকে ছেড়ে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে আমি প্রতিদিন যে বলি ভাইবাটা ভাগ্যের উপর নির্ভরশীল, কথাটা কিন্তু আসলে ভুললাম, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করি, আমাদের ফেভারিট ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞেস করবে, তাহলে আমাদের 2-1টা বিষয় মাথায় রাখা প্রয়োজন। গতকালকের কোশ্চেন অ্যানালাইসিস থেকে আমি আপনাদের জন্য রেখেছি। এখানে বলা হয়েছে হু ইজ ইউর ফেভারিট পয়েট, তিনি বললেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর তাকে বললো ক্যান ইউ সে 2 কোটেশন অফ ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ কোটেশন ওয়ার্ডসওয়ার্থের লেখা যে কোনো 2টা কোটেশন দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি বললেন ইয়েস, নেচার নেভার ডিড বেট্রয় দ্য হার্ট দ্যাট লাভড হার। এরপর একটা বলেন দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস অ্যান্ড ড্যান্স উইথ দ্য ড্যাফোডিলস। দেখেন এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে ড্যাফোডিলস, দি ড্যাফোডিলস, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দি ড্যাফোডিলস এবং হচ্ছে আপনি সনেট 18, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18, এই 2টা কবিতা মুখস্থ রাখতে পারেন। 4 লাইন, 6 লাইন অথবা 8 লাইন, যার যতটুকু সম্ভব তিনি করতে পারেন। কারণ আপনি যখন উইলিয়াম শেক্সপিয়ারকে হচ্ছে আপনার ফেভারিট পয়েট দিবেন অথবা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে যখন ফেভারিট পয়েট দিবেন, তখন কিন্তু আপনাকে তাদের কোটেশন জিজ্ঞেস করা হবে অথবা তাদের যে কোনো একটা কবিতা আপনাকে আবৃত্তি করতে বলা হতে পারে, ঠিক আছে। সুতরাং নিজে থেকে আগে সতর্ক থাকা ভালো। এরপর একই ভাইকে আবার জিজ্ঞেস করলেন হোয়াট ইজ সনেট, তিনি বললেন সনেট ইজ আ লিরিক পোয়েম অফ 14 লাইন্স উইথ আইবিক পেন্টামেটার। আপনারা আরও সুন্দরভাবে শিখে নিতে পারেন, আমাদের এই বিষয়ে ভিডিও করা আছে। ওকে, আচ্ছা, এরপর আরেকটা ভাই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রিক ট্র্যাজেডি অ্যান্ড মডার্ন ট্র্যাজেডি। এটা একটু আপনাকে অ্যান্সার দিতে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, একটু দেখে নেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রিক ট্র্যাজেডি অ্যান্ড মডার্ন ট্র্যাজেডি। গ্রিক ট্র্যাজেডি এবং মডার্ন ট্র্যাজেডির মধ্যে পার্থক্য কী? গ্রিক ট্র্যাজেডি অফেন ইনভলভস নভেল ক্যারেক্টার্স ফেসিং ইনএভিটেবল
ডাউনফল ডিউ টু ফেট অ্যান্ড পার্সোনাল ফ্লজ উইথ থিমস অফ ফেট গডস অ্যান্ড মোরাল লেসন্স। অর্থাৎ আপনার গ্রিক ট্র্যাজেডির মধ্যে যেগুলো আছে যে পার্সোনাল ডাউনফল আছে, ঠিক আছে, ডাউনফল হয় মূলত পার্সোনাল ফ্লজের কারণে, নিজের কোনো ভুলের কারণে, অথবা এখানে মূলত আপনার থিম ভাগ্য এবং হচ্ছে গড এগুলা নিয়ে হচ্ছে মোরাল লেসন নিয়ে থিম নিয়ে মূলত আলোচনা করে গ্রিক ট্র্যাজেডির মধ্যে। অন্যদিকে মডার্ন ড্রামা হচ্ছে however typically features more relatable characters and everyday situations focusing on internal conflicts, social issues and psychological depth। বলা হচ্ছে অন্যদিকে মডার্ন ড্রামাতে যেটা হয়ে থাকে সেখানে হচ্ছে ক্যারেক্টারের মধ্যে এভরিডে সিচুয়েশনটা উঠে আসে, অর্থাৎ প্রতিদিনের নিয়মিত সিচুয়েশনগুলো উঠে আসে। এরপরে হচ্ছে তারা কনফ্লিক্ট হয় হচ্ছে ইন্টারনাল বিষয়গুলো নিয়ে, অর্থাৎ বিতর্কতা এবং সোশ্যাল ইস্যু নিয়ে মূলত ইন্টারনালগুলো হয়ে থাকে। এই হচ্ছে আপনার মডার্ন ড্রামার বিষয়বস্তু, ঠিক আছে। এরপরে আরেকজন ভাই জানতে চেয়েছেন যে হোয়াট মেক্স আ শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি ডিফারেন্ট ফ্রম আদার ট্র্যাজেডিস, এই প্রশ্নটা যদি করা হয় তাহলে তিনি কীভাবে উত্তর দেবেন। তো আমি তার জন্য এটা শর্ট নোট করে রেখেছি। তিনি হচ্ছেন ইন শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি সুপারন্যাচারাল এলিমেন্টস লাইক ঘোস্ট অ্যান্ড উইটসেস অলসো প্লে ইম্পর্টেন্ট রোল। অর্থাৎ অন্যান্য ট্র্যাজেডিসের শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির মধ্যে আমরা এই ঘোস্ট এবং উইটসেসের যেই একটা রোল দেখি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দ্য হিরো অফ দ্য ট্র্যাজেডি সাফার্স ডিউ টু ফলো ইন হিজ ক্যারেক্টার্স, তার ক্যারেক্টারের কারণে মূলত তিনি সাফার মানে ভোগ করেন। এরপর বলা হলো unknowingly he commits some mistake and consequently he suffers. The Shakespearean tragic hero dies in the end of the play. দেখেন আমরা যদি শেক্সপিয়ারের যে ট্র্যাজেডিগুলো আছে, শেক্সপিয়ারের ট্র্যাজেডির বেশিরভাগ ট্র্যাজেডি, অধিকাংশ ট্র্যাজেডির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করব যে নাটকের শেষ মুহূর্তে গিয়ে হিরো নিহত হচ্ছে বা মারা যাচ্ছে, অথবা নিজেই নিজেকে মেরে ফেলতেছে, এরকম একটা সিচুয়েশনে তিনি পড়েন। আর তার কারণ হচ্ছে তিনি কিন্তু ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল করে থাকেন, যে ভুলগুলোর কারণে তাকে সাফার করতে হয়, ঠিক আছে। এছাড়াও আজকে আমরা একটা প্রিপোজিশনের পার্ট রেখেছি, অর্থাৎ ডাই দিয়ে অনেকগুলো প্রিপোজিশন হয়ে থাকে। তো ডাই দিয়ে আসলে কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় এটা আমরা সবাই মোট কম বেশি পড়াশোনা করি, কিন্তু তারপর আমাদের মনে থাকে না। এই জন্য আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন একসাথে এটা সব দেখে নিলে আপনাদের রিভিশন হয়ে যাবে। এই জন্য আমি এটা এখানে রেখেছি। গতকালকে একজন ভাই দেখেছিলাম, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, আমি সেটাকে এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখুন, ডাই প্রিপোজিশন যখন হবে, যদি কখনো রোগের কারণে যদি কেউ মারা যায় তাহলে আমরা বলবো ডাই অফ, যেমন হি ডাইড অফ কলেরা, তিনি কলেরার কারণে মারা গেছেন, ঠিক আছে। এছাড়া যদি অন্য কোনো কারণে মারা যায়, ঠিক আছে, নর্মাল যে কোনো কারণে মারা যায়, কোনো কজের কারণে মারা যায়, তখন আমরা ফ্রম ব্যবহার করব। হি ডাইড ফ্রম ওভার ইটিং। এরপরে হঠাৎ করে কেউ আকস্মিকভাবে মারা গেলে অথবা সুইসাইড বা ইচ্ছাকৃতভাবে মারা গেলে তখন আমরা বলবো হি ডাইড বাই সুইসাইড, ঠিক আছে। অর্থাৎ এছাড়া আমরা দেশের জন্য বলি, পরিবারের জন্য বা সমাজের জন্য যারা আত্মত্যাগ করে, নিজেকে উৎসর্গ করে, সেক্ষেত্রে আমরা বলবো উই আর রেডি টু ডাই ফর আওয়ার কান্ট্রি। এখানে ফর হবে, অর্থাৎ ঠিক আছে, ডাই ফর হবে যখন আত্মত্যাগ করা বোঝাবে, সেটা যে কোনো দেশের জন্য হতে পারে, সমাজের জন্য অথবা অন্য কারোর জন্য হতে পারে। এরপর ডাই আউট মানে কি, বিলীন হওয়া, মানে শেষ হয়ে যাওয়া। মোরালিটি ইজ ডাইং আউট গ্র্যাজুয়ালি, ঠিক আছে, মোরালিটি সাধারণত আমাদের চলে গেছে, মরে গেছে। এরপর আমরা যদি বলি ডাই এ ওয়ে মানে দুর্বল হওয়া। দ্য ম্যান ডাইড এ ওয়ে ফর হাঙ্গার, অর্থাৎ দুর্বলতার কারণে তিনি না খেয়ে দুর্বল হয়ে গেছেন, ঠিক আছে, এমনটা বোঝাচ্ছে। যুদ্ধে মারা যাওয়া যখন বোঝায় তখন হচ্ছে ইন হবে। মতিউর রহমান ডিড ইন ব্যাটল, ঠিক আছে। এছাড়াও আমাদের যে বীর শ্রেষ্ঠ বা বিক্রম যারা আছে, যারা যুদ্ধে মারা গেছে তাদের ক্ষেত্রে আমরা মতিউর রহমান এই ইন ব্যবহার করব। এরপরে অবহেলায় যখন মারা যাবে কেউ তখন থ্রো বলা হবে, ডাই থ্রো, অবহেলায় মারা যাওয়া। হার ফাদার ডাইড থ্রো নেগলিগেন্স, অর্থাৎ নেগলিগেন্সের কারণে তিনি মারা গিয়েছেন। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি এরকম আরও ক্লাস পেতে চান এবং আপনার ভাইবার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।